নমস্কার বন্ধুরা, আইপিএল এর সিজন জোর কদমে চলছে। কোনো প্লেয়ার বিক্রি হলো 24 কোটি টাকায়, আবার অনেক যোগ্য খেলোয়াড় তাদের সঠিক দাম পায়নি। 2023-এর রিপোর্ট অনুসারে পুরো পৃথিবী জুড়ে প্রায় 449 মিলিয়ন দর্শক এই টুর্নামেন্ট দেখেছিলেন। আজকের এই জনপ্রিয় টুর্নামেন্টটি যেমন রোমাঞ্চকর, এর পেছনের আসল ঘটনাগুলিও ঠিক ততটাই ইন্টারেস্টিং। কোথা থেকে শুরু হলো আইপিএল? হেরে যাওয়ার পরেও কেন আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি লাভবান হয়? যেখানে প্রাইজ মানি ইনভেস্ট করা টাকার 100 ভাগের 1 ভাগ, তারপরেও কেন দেশের ধনবান লোকেরা নিজেদের আইপিএল টিম দেওয়ার জন্য মুখিয়ে থাকে? আইপিএল এর জন্ম থেকে এর বর্তমান অবস্থা, সাথে থাকছে আইপিএল কিভাবে পেছন থেকে কোটি কোটি টাকার ব্যবসা করছে, তার সম্পূর্ণ ঘটনা আজকে আপনাদের সামনে আজকের এই ভিডিওতে। Indian Premier League. It has developed a unique brand of cricket that combines entertainment with fast-paced action and attracts players from around the world. The Indian Premier League, or the IPL, has only been around for 12 years, but it's fast become one of the most popular and valuable cricket leagues on the planet. India has given a model for other countries to follow. আইপিএল শুরু হবার ঠিক 1 বছর আগে 2007 সালে ইন্ডিয়ান ক্রিকেট লিগ, যাকে ছোট করে আইসিএল বলা হয়, তার আয়োজন করা হয়েছিল। এই টুর্নামেন্টটি যথেষ্ট বড় এবং তখনের পরিস্থিতি অনুযায়ী বেশ ইন্টারেস্টিং ছিল। 2007 থেকে 2009 এই দুটি সিজন খেলা হয়েছিল এই টুর্নামেন্টে। এখানে ভারতের 9টি, পাকিস্তান এবং বাংলাদেশের মিলিয়ে 4টি, অর্থাৎ টোটাল 13টি দল এই টুর্নামেন্টে খেলতো। টুর্নামেন্টটি একটি প্রাইভেট অর্গানাইজেশন জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজেস এই টুর্নামেন্টটি অর্গানাইজ করতো। সব ঠিক থাকলেও প্রবলেম ছিল দুটি জায়গায়। আইসিসি অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এবং ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর থেকে কোনো রকম পারমিশন নেওয়া হয়নি। আম্বাতি রায়ডু, স্টুয়ার্ট বিনির মতন অনেক ভারতীয় ক্রিকেটার এই টুর্নামেন্ট খেলতে শুরু করে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এই টুর্নামেন্টটি একদম পছন্দ হয়নি, তাই যে সমস্ত প্লেয়াররা ভারতীয় ক্রিকেট বোর্ডের অন্তর্গত ছিল তাদের ডোমেস্টিক ক্রিকেটের স্যালারি বাড়িয়ে দেওয়া হয় যাতে তারা ওই টুর্নামেন্ট না খেলেন। ক্রিকেট বোর্ড ঘোষণা করে যে খেলোয়াড় আইসিএল টুর্নামেন্ট খেলবে তাদের লাইফ টাইম ব্যান করে দেওয়া হবে। বিসিসিআই নিজেও কোনো সরকারি প্রতিষ্ঠান নয়, ভারত সরকারের সাথে কোনো রকম লিঙ্ক বিসিসিআই নেই। যাই হোক, আইসিসি থেকে যেহেতু বিসিসিআইকে ভারতীয় ক্রিকেটের অর্গানাইজার ঠিক করা হয়, তাই বিসিসিআই হলো ভারতীয় ক্রিকেটের মেন সেন্টার। আইসিএল হবার ঠিক 1 বছর পরেই বিসিসিআই একটি নতুন লিগ চালু করে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নাম দিয়ে। এই নিয়ে বিসিসিআই কে প্রশ্ন করা হলে তারা জানায়, বাইরের দেশে ফুটবলের যেরকম টুর্নামেন্ট হয় সেই রকম ক্রিকেটের একটি টুর্নামেন্ট ভারতে চালু করার কথা তারা অনেক দিন ধরেই ভাবছে, আর তার হাত ধরেই জন্ম হয় এই আইপিএল এর। আইসিএল নিয়ে একটি আলাদা ভিডিওতে আমরা কথা বলবো। আজকের ভিডিওটি কেবল আইপিএল নিয়ে। 2024-এর আইপিএলে টোটাল 10টি দল একে অপরের বিরুদ্ধে খেলছে। এই দল কিভাবে আইপিএল খেলবে এর পেছনেও একটি ইন্টারেস্টিং স্টোরি আছে। যে ইচ্ছা যখন ইচ্ছা আইপিএল এর টিম দিতে পারে না, সে যত বড়ই ব্যক্তি হোক না কেন, আবার যত ধনী ব্যক্তিই হোক না কেন। বিসিসিআই যখন মনে করবে আইপিএল এ আরো টিম অ্যাড করতে হবে, তখন বিসিসিআই একটি টেন্ডার লঞ্চ করে। এই টেন্ডারটি কিনতে হলে আপনাকে 10 লক্ষ টাকা সাথে জিএসটি দিতে হবে। এই টাকা আর ফেরত পাওয়া যাবে না, অর্থাৎ নন রিফান্ডেবল, সে আপনার টিম হোক বা না হোক। এই টেন্ডার পাওয়ার জন্য আপনাকে বিসিসিআই কে মেল করতে হবে, এবং এই টেন্ডার ছাড়া আপনি বিসিসিআই এর অর্থাৎ আইপিএল এর বিডিং এ বসতে পারবেন না। আর 10 লক্ষ টাকা দিলেই যে আপনি টেন্ডার পাবেন তারও কিন্তু কোনো গ্যারান্টি নেই। আপনার সম্পত্তি 3000 কোটি টাকার বেশি হতে হবে, তবেই আপনি এই টেন্ডারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এই টেন্ডার পেলেই আপনি যে আইপিএল এর বিডিং এ বসবেন তারও কোনো গ্যারান্টি নেই। অনেকগুলি টেন্ডার বিসিসিআই এর কাছে একসাথে জমা পড়ে, এবং তাদের মধ্যে যেগুলি শর্ট লিস্ট হবে কেবল সেই টেন্ডারগুলি যাবে আইপিএল এর বিডিং এ, বাদ বাকিগুলো বাদ হয়ে যাবে। যে টিম আইপিএল এ যোগ হবে সেই টিমের একটি বেস প্রাইস সেট করা থাকে, ওই মোটামুটি 1,500 কোটি টাকার মতন। এবার এর পর থেকে নিলাম শুরু হয়, যে বেশি টাকা দেবে টিম তার। লখনৌ এর টিমের দাম উঠেছিল প্রায় 7,090 কোটি টাকা। টিম কেনার পর সেই টিমে খেলার জন্য প্লেয়ারদের আলাদা করে কিনতে হয়। এর জন্য প্লেয়ারদের নিজেদের নাম বোর্ডে অ্যাডমিট করাতে হয়। এখানে প্লেয়ারদের 3টি ভাগে ভাগ করা হয়। প্রথম হলো ক্যাপড প্লেয়ার, যারা দেশের হয়ে একটি ম্যাচও খেলেছেন তাদের ক্যাপড প্লেয়ার বলা হয়। এরপর আসে বিদেশি প্লেয়ার, এবং তারপরে আসে আনক্যাপড প্লেয়ার। মোটামুটি 1,500 খেলোয়াড়ের নাম এখানে অ্যাডমিট করা হয়, এবং শর্ট লিস্ট করা হয় 500 থেকে 600 জন খেলোয়াড়কে। প্রতিটি খেলোয়াড়ের একটি নিজস্ব বেস প্রাইস ঠিক করে দেওয়া হয় যাতে কোনো রকম চিটিংবাজি না হয়। এবার আসা যাক প্লেয়ার কেনার জায়গায়। আইপিএল এর নিলামের সময় প্রতি টিমকে একটি নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা ফিক্সড করে দেওয়া হয়। ওই টাকার বাইরে কোনো প্লেয়ারকে সেই টিম কিনতে পারবে না, না হলে যে দলের কাছে টাকা বেশি
বেশি সেই দল টাকার জোর দেখিয়ে সমস্ত বড় প্লেয়ারদের কিনে নিতে পারে এবং খেলাটি একপাশে হয়ে যাবে। একটি টিমে 18 জনের থেকে কম এবং 25 জনের থেকে বেশি খেলোয়াড় রাখা যাবে না এবং এর মধ্যেই 8 জন বিদেশি প্লেয়ারকে রাখতে হবে। 8 জনের বেশি বিদেশি প্লেয়ার রাখা যাবে না। যে খেলোয়াড়রা IPL খেলবে তাদের বেস প্রাইস শুরু হয় 20 লক্ষ টাকা থেকে 2 কোটি টাকা পর্যন্ত এবং এই নিলামে 2 কোটি টাকার প্লেয়ারদের আগে বিক্রি হয়। নিলাম প্রতি বছর হয়, যেখানে টিমের মনে হয় কোনো প্লেয়ার তাদের টিমের জন্য ঠিক দরকার নেই, তারা ওই প্লেয়ারটিকে টিম থেকে ছেড়ে দেয় এবং নতুন খেলোয়াড়দের যে নাম IPL এ যোগ হয়, এই টোটাল খেলোয়াড়দের নিয়ে একটি লিস্ট তৈরি হয় এবং এই লিস্ট বরাবর পরের বছর নিলাম হয়। প্রতি 3 বছর ছাড়া IPL এর একটি মেগা নিলাম হয়, যেখানে দলের 4 জন রেখে বাদবাকি সবাইকে দল ছাড়তে হয়। এবার দেখুন, টেন্ডার কেনা থেকে শুরু করে দলের বিডিং, প্লেয়ার কেনা, ম্যানেজমেন্টের খরচ, প্লেয়ারদের থাকা খাওয়ার খরচ, দেশের বিভিন্ন জায়গায় খেলা হলে প্লেয়ারদের ট্রান্সপোর্টের খরচ এবং তারপরেও যে টাকা IPL এর টিম কামাবে তার 20% দিতে হবে BCCI-কে। এবার আপনি ভাবুন, যদি আপনার একটা টিম থাকে এবং সবশেষে আপনার হাতে আসে কেবল IPL জিতে 20 কোটি টাকা, তাহলে কি আপনার ভালো লাগবে? 20 কোটি টাকা শুনতে অনেক বড় হলেও যেখানে পুরো টুর্নামেন্টে আপনার খরচ হয়েছে 10,000 কোটি টাকা, সেখানে 20 কোটি টাকা নিয়ে আপনার কি হবে? এখানেই আসে আসল টুইস্ট। কোনো দল IPL এর প্রাইস মানির ওপর ভরসা করে থাকে না। IPL এর সব থেকে বড় সোর্স অফ ইনকাম হলো ব্রডকাস্টিং রাইটস, মানে IPL লাইভ দেখানো হবে কোন চ্যানেলে। শুনতে ব্যাপারটি খুব ছোট বলে মনে হলেও 2008 থেকে 2017 এই 10 বছরের জন্য সোনি এই রাইটস পেয়েছিল। তার বদলে সোনিকে 8,200 কোটি টাকা BCCI-কে দিতে হয়েছিল। মানে আপনাকে IPL দেখতে হলে আপনি শুধু সোনিতেই দেখতে পাবেন, তার বদলে সোনিকে বছরে 820 কোটি টাকা BCCI-কে দিতে হয়েছিল। এরপর আবারও নিলাম হয়। এই নিলামে স্টার ইন্ডিয়া 5 বছরের জন্য 16,347 কোটি টাকা দিয়েছিল। এই টাকা হাফ চলে যায় BCCI এর ঘরে আর বাকি টাকা IPL এর টিমগুলির মধ্যে ভাগ হয়ে যায়। কিন্তু 1 বছরের জন্য 3,200 কোটি টাকা দিয়ে খেলা দেখানো কি আদেও ওই চ্যানেলটির জন্য একটি লাভের ব্যবসা? দেখুন, পুরো দেশ তো বটেই, অনেক বাইরের দেশেও IPL কে দেখা হয়, যেখানে কয়েক কোটি লোক একসাথে জড়ো হচ্ছে। সেখানে বিভিন্ন কোম্পানি তো নিজেদের বিজ্ঞাপন দেওয়ার জন্য আসবেই। খেলার ওভারের মাঝে আমরা যে বিজ্ঞাপন দেখি, এই বিজ্ঞাপন দেওয়ার জন্য 10 সেকেন্ডে কোনো কোম্পানিকে প্রায় 15 লক্ষ টাকা গুনতে হয়। এটা শুনতে অনেক ছোট মনে হলেও পুরো টুর্নামেন্টটি চলে ধরুন ওই 1.5 মাসের মতন, এবং এই 1.5 মাসে ওই কোম্পানির অ্যাড কতবার চলবে এবং কতগুলি এই রকম কোম্পানি নিজেদের অ্যাড রান করে, সেটা নিশ্চয়ই আমাকে আর আপনাদের বুঝিয়ে বলতে হবে না। এই টোটাল টাকার হিসেব যা দাঁড়ায় তা দেখে সমস্ত ব্রডকাস্টিং চ্যানেলগুলি নিলামের জন্য মুখিয়ে থাকে। এরপরেই আসে টাইটেল স্পন্সর। IPL যেদিন থেকে শুরু হয়েছে একটি বারও আপনি শুধু IPL শুনতে পাবেন না। DLF IPL, পেপসি IPL, ভিভো IPL, আবার এখন চলছে টাটা IPL। নিজেদের ব্র্যান্ডের নাম IPL এর আগে লাগানোর জন্য ব্র্যান্ডকে মোটা টাকা দিতে হয় BCCI-কে। এখানে সমস্ত কোম্পানির মধ্যে নিলাম হয়। 2008 থেকে 2012 পর্যন্ত DLF IPL চলেছিল। তখন এই DLF BCCI-কে প্রায় 200 কোটি টাকা দিয়েছিল নিজেদের ব্র্যান্ডের নাম IPL এর আগে যোগ করার জন্য। পরের 3 বছর চলল পেপসি IPL এবং এই 3 বছরের জন্য পেপসি দিয়েছিল প্রায় 396 কোটি টাকা। 2018 থেকে 2022 পর্যন্ত ভিভো দিয়েছিল 2,200 কোটি টাকা। পরে চীনের সাথে খারাপ সম্পর্কের জন্য ভিভোকে সরিয়ে এবার টাটাকে এই টাইটেল স্পন্সর করা হয়েছে 300 কোটি টাকা প্রতি বছরের হিসেবে। এই টাকার 60% BCCI নিজের কাছে রাখে এবং বাকি 40% টিমগুলির মধ্যে ভাগ হয়ে যায়। মনে করুন আমাদের ইডেন গার্ডেন্সে খেলা হচ্ছে। এখানে টিকিটের কি দাম হবে সেটা ঠিক করবে আমাদের ইডেনের অ্যাসোসিয়েশন। মোটামুটি 5 কোটি টাকার মতন টিকিট প্রতি খেলায় বিক্রি হয়। এই টাকার 80% যাবে কলকাতা নাইট রাইডার্স টিমের কাছে আর বাকি 20% পাবে গ্রাউন্ড অ্যাসোসিয়েশন। এছাড়াও খেলোয়াড়দের জার্সির কোনো জায়গায় আপনি বিজ্ঞাপন নেই এমন দেখতে পাবেন না। এর জন্য প্রতিটি ব্র্যান্ড যাদের লোগো লাগানো থাকে তাদের মোটা টাকা দিতে হয়। গ্রাউন্ডে অনেক ব্র্যান্ডের লোগো থাকে যেগুলি ইলিউশনের মতন দেখতে করে আঁকা, তার জন্য দিতে হয় আলাদা টাকা। আবার দেখবেন বাউন্ডারির দড়িতে কভার করা থাকে বেশ কিছু ব্র্যান্ডের নাম, সেখান থেকেও বেশ কিছু টাকা আসে। এছাড়াও দেখবেন টিমের খেলোয়াড়রা অন্য ব্র্যান্ডের বিজ্ঞাপন দিচ্ছে। টিমের জার্সি থেকে শুরু করে হেলমেট, কাপ বিক্রি করেও বেশ কিছু টাকা আসে। এই টাকা সরাসরি যায় টিমের মালিকের কাছে। টপ 4টি দল যারা কোয়ালিফাই করেছে তারা কম বেশি টাকা পেয়ে থাকে। এই টাকা সরাসরি টিমের ওনারদের কাছে যায়। এখানে হাফ টিমের মালিক নিজের কাছে রাখে আর বাকি টাকা প্লেয়ারদের মধ্যে ভাগ করে দেওয়া হয়। একটি টুর্নামেন্টে যে দল যত টাকা কামাবে তার 20% BCCI-কে দিতে হয়। প্রতিটি দলের মালিক চায় জিতুক বা না জিতুক যেন কোনো রকমে আমার টিম টপ 4-এ পৌঁছায়, কারণ বাকি টিমগুলি বাড়ি চলে গেলেও
ওই 4টি দল আরও বেশ কয়েকটি ম্যাচ খেলবে, মানে আরও বেশি টিকিট প্রাইস, আরও বেশি বিজ্ঞাপন, এবং সব থেকে বড় কথা হলো মানুষের বিশ্বাস ওই দলগুলির ওপর আরও বাড়বে, যার কারণে ব্র্যান্ডের বিজ্ঞাপনের জন্য আরও বেশি করে চার্জ করবে ওই টিম, মানে আরও বেশি ইনকাম। প্রথম দিকে IPL এর সব টিম লসে চলতো, কিন্তু যখন স্টার ইন্ডিয়া অনেক বেশি টাকা দিয়ে ব্রডকাস্টিং রাইটস কিনলো, তারপর থেকেই টিমের কাছে যখন টাকা এলো, তারপর থেকেই IPL লাভবান হতে শুরু করলো। আর আজকের যে IPL আমরা দেখছি সেখানে সত্যিই টাকা ছড়াছড়ি। তাই যে প্লেয়ার যত কঠিন পরিস্থিতিতেই থাকুক না কেন, IPL এর আগে সবাই একদম ফিটফাট, কারোর কোনো রকম সমস্যা থাকে না। আর এই কারণেই ওয়ানডে ম্যাচের থেকে T20 খেলতে প্লেয়াররা বেশি আগ্রহী। অনেকের মুখে এই কথাটি শুনবেন IPL এর মেন ইনকাম আসে স্পট ফিক্সিং থেকে। যদিও কয়েক বছর আগে চেন্নাইয়ের ঘটনার পর থেকে কোনো পোক্ত প্রমাণ পাওয়া যায়নি, তারপরেও এটি এখনও একটি বড় তর্কের বিষয় গোটা দেশ জুড়ে। আমি আর সেদিকে যাচ্ছি না। ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।